শুভেচ্ছা। শুরু করছি ২৪ ঘন্টা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আপনারা জানেন প্রিয় দর্শক, প্রায় ২ সপ্তাহেরও বেশি আগে ডক্টর শামারুখ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। আসলে আমরা জানি না এটা কি হত্যাকাণ্ড বলা উচিত নাকি আত্মহত্যা বলা উচিত, কারণ বিষয়টি নিয়ে মামলা চলছে। শামারুখের পরিবার থেকে এটিকে হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করা হয়েছে, আর শামারুখের শ্বশুরবাড়ির থেকে বলা হয়েছিল যে এটি আত্মহত্যা। ফলে এই বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশার মধ্যে আমরা রয়েছি। তবে আমরা জানতে চাই আসলে ঘটনাটি কি ঘটেছিল এবং এর তদন্ত, মামলার অগ্রগতি কতদূর কি এগিয়েছে। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার জন্য স্টুডিওতে ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রশিদি মাহবুব, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এবং সভাপতি স্বাস্থ্য অধিকার আন্দোলন। রয়েছেন অ্যাডভোকেট সালমা আলী, নির্বাহী পরিচালক বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এবং মানবাধিকার কর্মী, তিনি প্রখ্যাত মানবাধিকার কর্মী। এবং রয়েছেন ডক্টর শামারুখের মামা কাজী ফিরোজুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক মণ্ডলী আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারাও আপনাদের মোবাইলের মেসেজ অথবা ফেসবুকের ফ্যান পেজের মাধ্যমে এই আলোচনায় অংশ নিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, মতামত দিতে পারবেন। এবং আমরা বলে রাখি যে এই অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে আমরা চেষ্টা করব যশোরে শামারুখের বাবা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে। তিনি এখন যশোরে রয়েছেন। আমি আলোচনাটি শুরু করতে চাই আসলে ফিরোজুর রহমান আপনাকে দিয়ে। আপনি শামারুখের মামা। আমরা জানি যে এই মৃত্যুটি নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে, অভিযোগ রয়েছে, পাল্টা অভিযোগ রয়েছে এবং একটি ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ব্যাপারেও পরিবারের তরফ থেকে আপনারা আপত্তি জানিয়েছেন, আদালত পর্যন্ত গড়িয়েছে, আদালত আবার কবর থেকে লাশ তোলার নির্দেশ দিয়েছেন। সব কিছু মিলিয়ে ব্যাপারটি আসলে কোথায় দাঁড়িয়েছে? আপনারা পরিবারের তরফ থেকে কিভাবে এখন কি করতে চাচ্ছেন, কি দেখছেন? আসলে আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাচ্ছি, কারণ যেভাবে প্রথমে যখন আমি সংবাদ পেলাম তখন আমি লাশের কাছে প্রথমে আমি ফার্স্টে যাওয়ার পর দেখি লাশটা মানে হসপিটালে পড়ে আছে, কেউ নাই, তার কোনো মানে সে যে একটা লাশ পড়ে আছে তার হাজব্যান্ড বা তার শ্বশুর কেউ তার কাছে ছিল না। তা আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম কে আছে, তো বললো ওনার শাশুড়ি একটা রুমের মধ্যে শুয়ে আছে। তা আমি বললাম কী হয়েছে? বলছে উনি আত্মহত্যা করছে। তারপর আমি আত্মহত্যা করলাম কীভাবে? তো বললো বাথরুমের ভিতরে। মানে আমি ভাবছিলাম বাথরুমে কি কোথাও গলা জড়িয়ে নিছে, কিসের মাধ্যমে? ওনার উনার মাধ্যমে, উনার দিয়ে পেঁচে গলা। তো আমি যে দেখলাম, খুঁজলাম যে আসলে আত্মহত্যা করলে তো গলায় একটা দাগ থাকে, কিন্তু আমি অনেক লাশই দেখছি গলায় কেটে দেয় এখানে। তো আমি ওইগুলো খুঁজলাম, খোঁজার পর দেখতে না, ওই ধরনের কোনো চিহ্নই নাই। 3টে দাগ আছে, মানে তাকে যে বাম হাত দিয়ে মারা হয়েছে ঠিক এক পাশে 2 আঙুলের, এক পাশে 1 আঙুলের একটা ছাপ, কালো ছাপ। এবং ওই ছাপটা আমরা হয়তো দেখতে পারবেন আপনারা। তারপরে আমার বোঝা গেছে যে এটা আসলে আত্মহত্যা না। তারপরে আমি ওখানে যেহেতু আমি একা ছিলাম, আমি খুব একটা সাহস পাচ্ছিলাম না এবং ভয় পাচ্ছিলাম। আমি হঠাৎ করে এই জিনিসটা দেখবো আমি চিন্তা করতে পারিনি যে এরকম একটা মৃত্যু আমি মানে কখনো কল্পনা করতে পারিনি। যে মানে আমি আশ্চর্য হয়ে গেছি, যে আমি মানে ভয় হয়ে গেছি কী করবো। তারপর দেখি যে আমার একটা ব্যান্ডেজ দিয়ে এই মুখটা বাঁধা। আমি ভাবলাম কি মাথা ফাটছে নাকি? তা বললাম কীভাবে এই ব্যান্ডেজ দিয়ে বাঁধা কেন? তা বলছে না, তার মুখ ফাঁকা যাচ্ছে, এই জন্য তাকে জাস্ট মুখটা যাতে চেপে থাকে এই জন্যই করা হয়েছে। তো বেশ কিছুক্ষণ পরে আমি আমার আত্মীয়স্বজনকে সবাইকে জানালাম। শামারুখের বাবা আমার দুলা ভাই, তাকেও আমি জানালাম যে সে লাশটা মানে কারেন্ট মৃত্যু আমার কাছে মনে হয়নি। এখনও বলছি, আমার কাছে মনে হয়নি যে সে ওই সময়ে মরছে, বা বেশ মানে একটা অনেক আগে লাশ পড়ে থাকলে মানে মরার পরে যে লাশটা দেখা যায়, ঠিক আমি ওইভাবে তার চেহারার ভিতর দেখলাম। মানে তারপরে তার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলাম, তার হাজব্যান্ড কোথায়? ও সে থানায় গেছে। আমি তাকে মানে সন্ধ্যা পর্যন্ত তার হাজব্যান্ডটাকে আমি আর দেখিনি ওখানে। মানে ঘন্টাখানিক পরে খানটি বুঝতে নিজে আসছে, এসে আমার কাছে আপনি কিন্তু মামা? হ্যাঁ তার মামা। কাছে এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, আমি বললাম যে কী ধরনের দুর্ঘটনা ঘটলো? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মনোমালিন্য হয়ে সে আত্মহত্যা করছে। আমি আসলে আমার বুঝতে বাকি ছিল না যে এটা মানে আমি যেহেতু দেখছি আমি নিজের চোখে, এবং ওখানে যত লোক ছিল, এবং কিছুক্ষণ পর দেখলাম যে একজন পুলিশ আসছে। তা আমি তারপর থেকে উনি খান টিপু সুলতানকে সাসা বলতেছে। তো আমি ভাবলাম যে এটা সাধারণ নাটক, আমি বুঝে ফেললাম, তখন আমার বুঝতে বাকি ছিল না। তারপরে পুলিশের কাছে অনেকে জিজ্ঞেস করছে, ভাই এটা কি আপনার কী মনে হয়, এটা কি আত্মহত্যা না? তো পুলিশ আমি দেখলাম যে হ্যাঁ, সে স্বীকার করলো যে ভাই এটা সুইসাইড না, এটা তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। আমি বললাম যে না, সে একটা সত্যি কথা বলছে।
এবং সে পরক্ষণে আমি থানায় যাই, থানার পরে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করছি, সেও সবসময় বলছে না ভাই এটা বাম হাতে যে মারছে তার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, এবং তার আত্মহত্যা করলে যে গলার যে ছাপ টাপ থাকবে এতে কোনো ছাপ তার ছিল না, এবং মানে কোনো দাগ এই ধরনের কোনো ছিল না। তারপরে ওই পুলিশে আমার মানে নিল, মানে স্টেটমেন্ট নিল যে আপনি কে বা সব লেখার পর আমি সিগনেচার করে দিলাম। তারপরে খানিক পরে দেখলো ভিতরে আসেন, তারপরে দেখি যে কাপড় খুলছে, এর ভিতরে দেখলাম যে পিঠে প্রচুর সাপ সাপ দাগ, পিঠে প্রচুর সাপ সাপ দাগ। তাতে বুঝলাম যে তাকে প্রচুর টর্চারিং করা হয়েছে পিঠে, এবং হাতের কাটা দাগটা আমি আর দেখতে পারিনি, কারণ আমি ওই সময় মানে হতম্ব হয়ে গেছিলাম মানে মাঠটার দেখে। আমি তাদের বাইরে চলে আসছি, অনেকে বলছে যে পুরুষ মানুষ থাকা যাবে না, আপনারা বাইরে চলে আসেন। তাহলে আমি চলে এসে পরে দেখি যে আমি ছবিতে দেখলাম বা অথবা পরে সবাই দেখছে যে হাতে তার ছুরিতে কাটছে। হ্যাঁ, তাতে আর যে হাইটটা ছিল বাথরুমের, মানে ঢাকা শহরের বাথরুমের হাইটের 5 থেকে 5.5 ফিট বা 6 ফিট হাইট থাকে। এই হাইটে একটা লাশ মানে একটা মানুষ মরতে গেলে ঝুলতে হবে তাকে, কিন্তু সে ঝুলার কোনো জায়গায় তার নাই ওখানে। তো ঝুলবে কীভাবে? আমি যদি যে গলায় দৌড় নিয়ে দাঁড়িয়ে থাকি আমি তো মরবো না। এতে বোঝা যায় যে আর মরলে তো সে একজন ডাক্তার ছিল, ডাক্তার জেসমিনারা বেগম, উনি তো একজন ডাক্তার হলি ফ্যামিলির। তো সে তো জানে যে একটা মানুষ আত্মহত্যা করলে তার কী করা উচিত। পাশেই থানা ছিল, একদম মানে 100 গজ দূরেও না। মানে সে খবর দেয়নি, না দিয়ে সে নিজেই হসপিটালে নিয়ে গেছে, নিজে শোয়া রাখছে, এবং সে সেখানে চাকরি করে ওই মানে সেন্ট্রাল হসপিটালে, সেখানে সে নিয়ে গেছে। কিন্তু পাশেই ছিল আর একটা হসপিটাল, সেখানে সে নেয়নি, না নিয়ে সে নিয়ে গেছে এসে। তারপরে ওখানে মানে তাদের যে একটা মানে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা ঘটলে তো একটা তাদের ভিতরে একটা মানে করুণ কিছু দেখা যাবে, কিন্তু তাদের ভিতরে কোনো করুণ কিছু ছিল না। তাদের ভিতরে একটা মানে একটা ভয় ভিতরে কাজ, মানে এই ধরনের তারা কিভাবে প্রোটেকশন দেবে সেই ধরনের তাদের মেন্টালিটি। মানে এইসব কারণে আপনারা ধারণা করছেন যে এটি তারপরে আমরা হত্যাকাণ্ড, আত্মহত্যা নয়। এটা হত্যাকাণ্ড। অ্যাডভোকেট সালমা আলী, আপনাদের কাছে শামারুখের পিতা একটি অভিযোগ করেছিলেন তদন্ত করার জন্য ঘটনাটি। আপনারা তদন্ত করেছেন, আমরা যতটুকু জানি পত্রপত্রিকায় এসছে, আপনারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন। সেটি যদি একটু বলেন যে আপনাদের ফাইন্ডিংসটা কি আসলে আমাদের। ধন্যবাদ। উনি যেটা বললেন অনেকটা আমাদের, আমরা তো একটু পরে গিয়েছি, আমরা মিডিয়াতে আসার পরে। তবে যেটা হলো প্রথমে পুলিশ যেটা করে এনকোয়ারি রিপোর্টের এবং অন্যভাবে আমরা যেটুকু জেনেছি যে দাগ হাতে এবং গলাতে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় দাগ ছিল। এবং আমি একজন আইনজীবী হিসাবে আমি মনে করি তদন্ত চলাকালে আমাদের খুব সেইভাবে আলোচনাটা আমি করব না, কিন্তু আমি জেনারেল যে বিষয়গুলা একটা প্রাথমিকভাবে, এবং আমরা মনে করি এখন যেই অবস্থা এই ধরনের বধূ নিধন অথবা নারী নির্যাতনের কেস থেকে আরম্ভ করে বিভিন্ন কেসের যে স্বচ্ছতা, জবাবদিহিতার এগুলা কিন্তু অভাব, এবং যেই ইনভেস্টিগেশন চলার সময় যেভাবে একটা স্বচ্ছ জিনিস আসবে সেটা আসছে না, যার জন্য কিন্তু অপরাধটা অনেক বেড়ে যাচ্ছে। এবং সেই কারণেই আমি মনে করি কিছু বলা উচিত, এবং এটা যাতে সঠিকভাবে হয় সেটা আমাদের চাই, আমরা সেই বিচারটা চাই। সেখানে আমার মনে হচ্ছে প্রাথমিকভাবে যে আপনি জানেন বোধহয় যে আমরা যে রিপোর্টটা দিল সেটাকে আমরা চ্যালেঞ্জ করে আমরা আবার চেয়েছিলাম, যার জন্য এখন আবার হ্যাঁ, এবং এইটা যত তাড়াতাড়ি হয় ময়নাতদন্তটা সেটা আমরা চাই, কারণ যত দেরি বডিটা যত দেরি হবে ততই কিন্তু আরও ডিকম্পোজ হয়ে যাবে সেই বিষয়টা। আর প্রথম কথা যেটা যে বিয়ের 1.5 বছরের মাথায় এই ধরনের একটা ঘটনা, অস্বাভাবিক মৃত্যু যদি বলি অথবা আত্মহত্যায় বলি, তার পুরো প্রমাণ কিন্তু স্বামীকে এবং স্বামীর যেই বাড়িতে ছিল তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। কারণ এখানে তার দায়িত্বটা, এটা কিন্তু অনেক হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, আমাদের দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক জাজমেন্ট আছে, সেখানে কিন্তু এই বিষয়টা অন্তত সেই দিকে চিন্তা করলে আমরা প্রাথমিকভাবে মনে করি এটা কিন্তু আত্মহত্যা না। এবং তার ব্যাকগ্রাউন্ড এবং তার আগের যে সমস্ত বিষয়, তার বন্ধুবান্ধব, হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে এটা আত্মহত্যা, এমন কোনো ঘটনা হয় না যে এত সহজে এ আত্মহত্যা করতে পারে। এটা আমি মনে করি আর কি। ডক্টর রশিদি মাহবুব, আমি একটু অন্যভাবে কথাগুলো বলি আর কি। অ্যাকচুয়ালি আমি জানি না, এটা আপনাদের এখানে এসে যেটা দেখলাম এটা হত্যা, আত্মহত্যা আর হোমিসাইডাল, জি, দুটোই কিন্তু হত্যা। হ্যাঁ, কিন্তু হোমিসাইডাল হতে গেলে ফিজিক্যাল রেজিস্ট্যান্স একটা থাকে, এটা হচ্ছে
আমরা যারা ডাক্তারি করি, ফরেন্সিক রিপোর্টে আমরা একটা ফিজিক্যাল রেজিস্ট্যান্স দেখি কোনো লোককে মানে মানুষ নিজেকে বাঁচাতে চায় কোনো না কোনোভাবে। ফিজিক্যালি যেহেতু তাকে হত্যা করতে যাচ্ছেন। আর আত্মহত্যাটা কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবেও সেখানে তার মানসিক বিপর্যস্ত একটা ঘটায়, এবং দুটোটাই কিন্তু হত্যা। কিন্তু আত্মহত্যার বিচারটা ওইভাবে হয় না, কারণ ওটা বাইর করতে কেউ চায় না আত্মার ব্যাপারটা। আমাদের দেশে যেটা হয় হোমিসাইডালের ব্যাপারটাতে আইসা দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে হোমিসাইডালের প্রথম জিনিস যেটা আসবে সেটা কিন্তু আপনার পুলিশের ইনকোয়েস্ট রিপোর্ট, সুরতেহালটা। কারণ সুরতেহাল পুলিশ কিন্তু দেখে। আমাদের সুরতেহালে কিছু ডিফেক্ট আছে, সেই সুরতেহালে এটার কিন্তু ডিজিটালাইজেশন বা ফটোগ্রাফিও করা উচিত। কারণ উনি দেখলো আর লিখলো এটাই তো এভিডেন্স নয়। উনি ভুল করতে পারে, উনি না দেখতে পারে, কিন্তু ওখানে টার্গেটেড করে যদি ডিজিটালাইজেশনের ফ্রেমে আমরা যদি, এবং আপনার উন্নত বিশ্বে তাই হয়, যে কোনো হোমিসাইডাল ওরা কিন্তু গিয়ে প্রথম ফটোগ্রাফি উইদাউট টাচিং এটা কিন্তু তারা করে, স্টিল অ্যান্ড ভিডিও মানে এটা করে নেয়, এবং এটা করে নিলে অনেকগুলো জিনিস ওখানে চলে আসে। এবং আমাদের এখানে সুরতেহালে কি আছে আমি জানি না। দুইটা প্রশ্ন এরা তা তুলেছে। একটা হচ্ছে যে গলায় দাগ আসা, এটা কেন, সেটা তো ইন্টারপ্রিটেশন নিশ্চয়ই আপনাকে দিতে হবে, এবং ফরেন্সিক এক্সপার্টরা দিতেই পারেন। হ্যাঁ, সুইসাইডালে হতে পারে, আমি এ কথা বলবো না, হোমিসাইডালও হতে পারে, কিন্তু এটার আদার এভিডেন্সগুলো কিন্তু এখানে চলে আসা দরকার। সেই এভিডেন্সগুলো যেটা এখানে বলছে ওনারা আত্মহত্যা করেছে, হ্যাঙ্গিংয়ের ডেথের একটা প্রিরিকুইজিট হয়, সেটা হচ্ছে যে হ্যাঙ্গিংটা হলে তার কিন্তু বডি ওয়েটটা তাকে হত্যা করে, ভার্টিব্রার ওখানে একটা অ্যাক্সেস বডি আছে, ওটা ভেঙে যায় এবং দ্যাট কজেস ডেথ। এবং সেটা যদি না ভাঙে সাধারণত হয় না, আনইউজুয়াল। তা আমি জানি না এখন যেই জায়গাটায় আসছে সেই জায়গাটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টটাই বা এখানে কী আছে। ঠিক একইভাবে পোস্টমর্টম ফর্মটা যদি আমাদের দেশে আপনারা দেখেন, ওখানে কতগুলো ফর্মা করা আছে। যারা পোস্টমর্টম করে সে কাটে, আমার যে ডোম সে কাটে, ডাক্তার ওখানে টিক দেয়। এখন এই টিকটা কিন্তু আমি যেটা দেখলাম বুঝলাম এটাই, কিন্তু এটারও কিন্তু সেকেন্ডারি এভিডেন্স থাকে না। আজকাল কিন্তু আধুনিক একটা পোস্টমর্টমের মধ্যে সেখানেও ডিজিটাল ফ্রেমে যেতে হয়, কারণ আপনি যেটা দেখলেন সেটাই যে সত্য এটা তো কেউ অ্যাকসেপ্ট করে ঠিক দেখলেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে হয়নি। সুতরাং পোস্টমর্টমের এই জায়গাটাও কিন্তু আমি মনে করি আমাদের যে জায়গাটা হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের দুর্বলতা আছে। এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ডাক্তারদের মানসিকতার ব্যাপার আছে, সামাজিক যে ফ্রেমগুলো আছে সেগুলোর পথে সে কতটুকু সেটাকে টলারেট করতে পারে, এগুলো কিন্তু সবটাই এর মধ্যে আসছে। এখন আবার যে রিপোস্টমর্টম করবে, সেই রিপোস্টমর্টম যদিও এরা বলে যে 3 জায়গায় করবে, কিন্তু 3 জায়গায় আমি আবারও বলবো সে 3 জায়গায় করলে, বেশি জায়গায় করলেই যে আমার এটা লাভ হয়ে যাবে তা না, আমরা স্পেসিফিক্যালি সেই জিনিসগুলো পাচ্ছি কি না সেগুলো আমাদের যদি না আসে, এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে থার্ড যেটা হচ্ছে আমাদের দেশে এই পোস্টমর্টমগুলো যেই ফ্রেমে করা হয় এটার জন্য কিন্তু এক্সপার্ট ডাক্তার আমাদের ওই সেন্সে নাই। মানে ফরেন্সিক যেটাকে ফরেন্সিক ল্যাব বলেন, পোস্টমর্টমের জন্য যে ঘরগুলো, এগুলো আধুনিকরণ না। ইভেন আপনি তো এটা পুরোটা ভিডিও করা যায় আজকাল, তো এগুলো কোনো সমস্যা না, 1 ঘন্টার একটা ভিডিও করে দ্যাট ক্যান বি এভিডেন্ট, ডাক্তার সাহেব কোনো জায়গায় মিস করছে কিনা কোনোটা, এগুলো কিন্তু সম্ভব। তো এখন কিন্তু এগুলো না করে এখানে একটা জায়গায় আমাদের ধরে দেওয়া হচ্ছে। আমি মনে করি চিকিৎসাবিদ হিসাবে ডাক্তারদের সাথে সমাজেরও কিন্তু এখানে একটা সৃষ্টি হচ্ছে যে ডাক্তার ঠিক রিপোর্ট দিল না, ওনারা রিপোস্টমর্টম করতে বলছে। রিপোস্টমর্টমের দরকার ছিল না, ওই এভিডেন্সগুলো যদি থাকতো দ্যাট ক্যান বি ভিউড বাই দ্য মোর এক্সপার্ট। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু এখন ডাক্তারদের একটা মানে এটা পরীক্ষার মতো, পরীক্ষায় ছাত্র যে খাতাটা লিখলো নতুন করে আবার পরীক্ষা দেওয়ার দরকার ছিল না, খাতাটাকেই রি-এক্সামিন করা যেত। কিন্তু সেগুলো কিন্তু করা না হয়ে এগুলো কিন্তু আমি মনে করি যে ডাক্তার হিসেবে আমার কাছে খুব আনইজি লাগে। আমি এখানে একটা কথা বলছি, আমি একটু আপনার কাছে আপনাদের আলোচনায় ফেরার আগে আমি একটু শামারুখের বাবার সঙ্গে একটু কথা বলে আসতে চাই। তাকে আমরা পেয়েছি সম্ভবত স্কাইপেতে, তিনি যশোর থেকে যুক্ত হচ্ছেন, প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম। প্রকৌশলী নুরুল ইসলাম, আপনি আমাদের আলোচনা শুনছিলেন আমি জানি এতক্ষণ, আপনি আমাদেরকে একটু বলেন যে ঘটনার প্রাথমিক বিবরণ আমরা আপনাদের পরিবারের পক্ষ থেকে বা আইনজীবীদের পক্ষ থেকে আমরা জেনেছি, কিন্তু এখন কি অবস্থায় আছে, আপনি কি ভাবছেন, কি করবেন বলে চিন্তা করছেন? মানে যেই জিনিসটা, ধন্যবাদ
সব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই। যে জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে, যে যে মেয়েটা ধর্মভীরু এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিজাব করে, সে ঢাকা শহরে হলি ফ্যামিলি একটা একটা বিশাল ব্লাড ডোনার গ্রুপের কর্মকর্তা। যে মেয়েটা গার্মেন্টসের শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিয়ে ব্যস্ত থাকে। যে মেয়েটা শহীদ মিনারে যে পথ শিশুদের টোকাইদের লেখাপড়া শেখায় এবং তাদের নাম লেখা শিখলেই বা পড়তে শিখলেই তাদেরকে বাদ দিয়ে দেয়, আর একটা গ্রুপ জোগাড় করে। যে মেয়েটা তাদের জন্য বল কিনে দেয়, জামা কাপড় কিনে দেয়। যে মেয়েটা সাধারণ গরিব মানুষের কথা ভাবে, আমাকে বলে যে আব্বা আমি কিন্তু চেম্বার করব ওই গার্মেন্টস এলাকায় যে সমস্ত শ্রমিকরা চিকিৎসা পায় না, আমি সেই এলাকায়, আমি কিন্তু টাকা পয়সার জন্য চেম্বার করব না। যে মেয়েটা তার হাজবেন্ডের জ্বর হইলে আমার সঙ্গে কথা বলতে ভুলে যায়। যে মেয়েটা তার শাশুড়ির কোনো কিছু সমস্যা হয়ে গেলে তার লেখাপড়া বাদ দিয়ে তার শাশুড়ির সেবা করে। যে মেয়েটা তার শ্বশুরকে সেবা করে। যে মেয়েটা মানে বাড়ির সমস্ত কিছু তদারকি করে, সবার খেয়াল রাখে, হাসি মুখে থাকে, সেই মেয়েটি আত্মহত্যা করলো। আর আত্মহত্যা করলো তার বাড়ির থেকে 160 গজ দূরে ধানমন্ডি থানা। সেই থানাকে না জানায় উনি লাশটা নিয়ে গেলেন এবং ওই ডেথ সার্টিফিকেট লেখা আছে ব্রড হার্ট ডেড। তার মানে তাকে মৃত অবস্থায় সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। তার বাড়ির কাছে গণস্বাস্থ্য হসপিটাল ছিল, ল্যাবএইড হসপিটাল ছিল, সে হসপিটালে উনি নিলেন না, উনি নিলেন সেন্ট্রাল হসপিটালে গ্রিন রোডে, যেখানে নাকি এই খান টিপু সুলতানের স্ত্রী সেখানকার পার্টনার এবং সেখানে প্র্যাকটিস করেন, সেখানে তার অফিস। নিয়ে গেলেন, ভালো কথা। পুলিশকে খবরটা দিলেন না কেন? পুলিশ যে সেই বাড়িতে তার সুরতহাল রিপোর্ট করার জন্য সেই বাড়িতে যে কিছুই পায়নি, একটা ওড়না ছাড়া একটা ভেন্টিলেটারে সেখানে একটা ওড়না লাগানো আছে আর একটা ফুলের টব ভাঙা, আর কোনো কিছুই পায়নি। তার মানে সে মরে যাওয়ার অন্তত 3-4 ঘন্টা পরে লাশ সেন্ট্রাল হসপিটালে অনেক কিছু তার যে আলামত ছিল সেগুলো নষ্ট করে, যেহেতু তিনি একজন ডাক্তার, তিনি জানেন কিভাবে আলামত নষ্ট করতে হয় এবং কি কি চিহ্ন রাখলে শরীরে তাকে আত্মহত্যা বলা যায়, সেই কাজগুলো করেছেন। আপনি আরো দেখেন যে তার গলার দুটো দাগ, এক পাশে 2 আঙ্গুলির দাগ, এক পাশে 1 আঙ্গুলির দাগ। এই দুটো দাগের মাঝখানে মানে দূরত্ব প্রায় 2 ইঞ্চি। তাহলে একটা নোডের কয়টা দাগ হতে পারে? একটা নোড দিলে একটা দাগ হবে, আইদার পিছনের দিকে আর সামনের দিকে, 2 পাশে দুটো। এবং হিসেব করে দেখা যায় যে বাঁ হাতে যে লোকটা শ্বাসরোধ করেছে সে বাঁ হাত দিয়ে ধরেছে। তারপরে আমরা আরো জানি, আমি দেখেছি যে আমি দু একটা হ্যাং এরকম দেখেছি, তাদের জিভে বেরিয়ে যায়, তাদের চোখ মুখ উল্টে যায়, মুখের চেহারা চেঞ্জ হয়ে যায়, তারপরে তার পায়খানা হয়ে যায়, এরকম অনেক কিছু হয়। কোনো চিহ্ন নেই শরীরে তার এই সমস্ত আলামতের। তারপরে নিলেন তিনি সেন্ট্রাল হাসপাতালে, এর ভিতরে পুলিশ নিয়ে আসলেন উনি। পুলিশ নিয়ে এসে পুলিশের এসআইকে তিনি ধমক দিচ্ছেন, যে সে বলতেছে না স্যার এটা তো ইউডি কেস না, এটা তো মার্ডার কেস। পুলিশের সেই শরীফুল ইসলামকে ধমক দেয় যে না তুমি লেখো এটা ইউডিকেট এবং ইউডি কেস হিসেবে এন্ট্রি করো, এই সমস্ত কথাবার্তা বলে। এখন যেহেতু তিনি একজন সাবেক সাংসদ, তার ক্ষমতা কম বেশি তো থাকতেই পারে, আপনারা জানেন, সে ক্ষমতা দেখাতে তিনি করেননি। আমাকে 2:40 সময় ফোন দিয়ে আমাকে বলা হচ্ছে যে আপনার মেয়ে কিছু ঘুমির ট্যাবলেট খেয়ে আনকনসিয়াস অবস্থায় আছে, আপনি কি ঢাকা আসতে পারবেন? আমি বললাম যে আমি তো অফিসে আসলাম, বিকেলে আবার অফিস যেতে হবে, আমি কিভাবে যাবো? উনি বললেন যে না একটু আসতে হবে আপনাকে। মানে খুব আমার কাছে তেমন একটু খারাপ লাগলো যে আসতে হবে মানে, এই কথা বললাম, বললি উনি ফোন রেখে দিলেন। রেখে দেওয়ার তারপরে আধা ঘন্টা পরে আবার রিং করলেন যে আপনি একটু আসতে হবে, না আসলে হবে না, এইরকম অবস্থায় আছে। তা বলে আমার মেয়ে কি অবস্থাকে সেটা বলেন। উনি বলেন যে হসপিটালের ভিতরে কিভাবে আছে আমি কি করে বলবো? আমি বারবার জিজ্ঞেস করছি আমার মেয়েটা কি অবস্থা আছে, তো হসপিটালের ভিতরে আছে, আমি হসপিটাল থেকে দূরে, আমি কিভাবে বলবো? তারপরে শেষ পর্যন্ত এক পুলিশের কর্মকর্তা আমাকে বলল যে ঘটনা স্যাড। যাই হোক, আমি এর আগে আমার আত্মীয় স্বজন ওখানে আমার যে স্টুডিওতে আছে আমার মেয়ের মামা, সেজ মামা, তাকে এবং আরো অন্যান্য আত্মীয় স্বজন যারা, তাদেরকে বললাম যে দেখো দিন ঘটনাটা কি। মানে এই যখন স্যাড বলেছে তার 1 ঘন্টা আগে আমি বা আধা ঘন্টা আগে আমার আত্মীয় স্বজনদের খবর দিচ্ছি
জি তারা হসপিটালে গেছে, যে দেখে যে লাশ শক্ত। জি, হ্যাঁ, এই এর পরের অবস্থা। কাহিনী বা প্রকৌশলী নুরুল ইসলাম, এর পরের ঘটনা আমরা মোটামুটি জানি, কিন্তু আমরা প্রয়োজনে আপনার কাছে আবার আসবো। আমরা এবার একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা কথা বলছি শামারুখের মৃত্যু নিয়ে অথবা অপমৃত্যু। আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা অনুষ্ঠানে আমরা কথা বলছি ডক্টর শামারুখের অপমৃত্যু প্রসঙ্গে। এই পর্যায়ে আমি একটু ডক্টর রশিদ মাহবুব আপনার কাছে যেটি জানতে চাই, যে আমরা কথা বলছিলাম শামারুখের বাবা বিশেষ করে যে বিষয়গুলোতে খুব গুরুত্ব দিয়েছেন, শামারুখের মামাও শুরুতে বলেছেন যে তাকে বাম হাত দিয়ে হত্যা করা হয়েছে, গলা টিপে, এবং গলার একদিকে একটি আঙুল, অর্থাৎ আমি যেভাবে হাত ধরে আছি একটি আঙুল এদিকে দুটি আঙুল এদিকে, এইভাবে গ্রিপ আমরা যেটিকে বলি এভাবে করে ধরা হয়েছে। 3 আঙ্গুলের দাগ আছে, তারপরে 2টো নখের দাগ আছে, তারপরে হচ্ছে বৃদ্ধাঙ্গুলের নখের দাগটা আরও বেশি জোরালো, বাম হাতে অস্ত্রের দাগ। এবং উনি বলছিলেন যে শামারুখের বাবাও বলেছেন যে আত্মহত্যা করলে সাধারণত জিহ্বা বের হয়ে থাকে, চোখ উল্টে যায়, এরকম সাধারণভাবে আমরা জেনে থাকি, এগুলো আমি জানি না, কিন্তু তার ক্ষেত্রে সেরকম কোনো কিছু ছিল না, স্বাভাবিক ছিল। এইসব ব্যাপারটা কি আসলে আত্মহত্যাকে সমর্থন করে কিনা? না, আমি একটুখানি এইভাবে যাচ্ছি। প্রথম কথাটা হচ্ছে, আত্মহত্যা যদি হয়ে থাকে, একটা লোক যদি তার সাথে থাকে, সে কিন্তু আত্মহত্যা করে না। সুতরাং আত্মহত্যার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা সলিটারিনেস। হ্যাঁ, তাকে সিঙ্গেল একা হতে হবে, একা হতে হবে। এর ইহাতে কিন্তু হয় না। এবং দরজা খোলা রেখে কেউ আত্মহত্যা করে না, দরজা কিন্তু বন্ধ করে করে। এই দুটো হচ্ছে প্রথম। এখন তারা তাকে ঘর থেকে, আর যদি এরকম সাসপেক্ট করে, তখন কিন্তু আপনি দরজা ভাঙতেও পারেন না। সেটাও থাকতে হবে। দেন ইউ হ্যাভ টু ইনফর্ম দ্য পুলিশ। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য পুলিশ। খুলবে সে, সে খুলবে। হ্যাঁ, সুতরাং এটা এখানে আমি কিন্তু বলছিলাম, হ্যাঁ। এটা কিন্তু আপনার এই 3টা জিনিস তার প্রাথমিকভাবে থেকে যায়। যদি আপনি বলেন যে না, আমরা তাকে বাঁচাবার জন্য করছি, ইউ ক্যান ডু দ্যাট। কারণ হ্যাঙ্গিংয়ে ইট ইজ জাস্ট অল্প সময়ের মধ্যে মানুষ মরে যায়, তাকে বাঁচানোর কোনো স্কোপ নেই। আপনি জানেন কি না জানেন সেটা আলাদা কথা, কিন্তু হ্যাঙ্গিংয়ে কিন্তু আপনার হ্যাঙ্গিংয়ের যে মৃত্যুটা হয়, প্রথম হচ্ছে তার বডি ওয়েটটা নিচে চাপ দেয়। সুতরাং এই জায়গাটাতে আমি জানি না এই জায়গাটা কি হয়েছে। থার্ড যেটা হচ্ছে, যে জায়গাগুলো ওনারা যে মার্কগুলোর কথা বলেছে, এটা ভায়োলেন্স নাকি আপনার তার হ্যাঙ্গিংয়ের সাইন, কথাটা এইভাবে চলে আসছে। এবং ওনারা যেভাবে স্পষ্টভাবে করে, কারণ ইয়ার যদি হ্যাঙ্গিংয়ের যদি সাইন্স হয়, এটা কিন্তু ইউনিফর্ম একটা প্যাটার্ন। হ্যাঁ, মানে পুরো গলা জুড়ে একটা দাগ ইউনিফর্ম থাকবে, প্যাটার্ন, এক জায়গায় দুটো, এক জায়গায় একটা, এরকম না, আইসোলেটেড। তো এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় যে চিন্তা করার ব্যাপার আছে, যে হাউ ডাজ ইট ওয়ার্কস। ঠিক এইটার বাইরেও, আবার এর বাইরেও কিন্তু আপনাকে একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, যদি তাকে কেউ মারতে চায়, তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্স দেওয়া আছে। সে রেজিস্ট্যান্সে তার শরীরে কোনো ফিজিক্যাল সাইন থাকবেই। অ্যাট দি সেম টাইম যে মারতে গেছে, যেহেতু সে তাকে মারছে, সে কিন্তু তাকেও ফিজিক্যালি কোথাও না কোনো জায়গায় ইনজিউর্ড করবে। সুতরাং এটা কিন্তু আপনার ওই জায়গাতেও আসে। তো এই দুটো জায়গায় ওখানে নলেজে আছে কিনা, আসামি বা যাকে করেছে তার গায়ে এগুলো আছে কিনা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আসবে। ফার্স্টই যেটা আসবে সেটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্টের ব্যাপার। কিন্তু ওনারা কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টটা এখান থেকে চলে গেছে হাসপাতালে, এবং দ্যাট ওয়াজ এ ডেড বডি। তো হাসপাতালে যাওয়াতে তাহলে কিন্তু ওই যেই জায়গাতে আত্মহত্যা করলো বা ইনসিডেন্টসের জায়গাটা কিন্তু আমরা মিস করে গেলাম। তার মানে কিন্তু ওইখানে কিন্তু ওই জায়গাতে কি ঘটছিল এটা কিন্তু আমাদের কাছে আর রইল না। এখন রইল ডেড বডিটা আমরা নিয়ে গেলাম পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমে যাওয়ার আগেও কিন্তু আপনার ইনকোয়েস্ট রিপোর্টের সাথে যেটা পুলিশ ইন্সপেক্টর ইয়ারা দেয়, তারা কিন্তু এগুলো এসে রাখে। এখন এই ফর্মটা অনেক পুরানো, সে বোধহয় 100 বছরের পুরানো। এখন এটার সাথে কিন্তু তাদের কোনো এভিডেন্স দিচ্ছে না। সুতরাং সে যেটা বানায় দিল, ওইটাই কিন্তু ইনকোয়েস্ট হিসাবে থানায় জমা হয়ে যায়। তারপরে যখন ডাক্তারের কাছে একটা ইনকোয়েস্ট রিপোর্ট দেয়, ডাক্তার কিন্তু ওই ইনকোয়েস্ট রিপোর্টের সাথে এটাকে সে ভেরিফাই করবে, এবং ভেরিফাই করে ওই পয়েন্টগুলোকে সে রিচ করবে বা মানে ওটা দেখবে। এবং সুতরাং পুরো জিনিসটা কিন্তু এই চেনের সাথে জড়িত। তারপরে আসবে ডাক্তার তার পোস্টমর্টমের যে জায়গাটা যেটা আসছে, আবার আমরা বললাম, একটা হচ্ছে ইনজিউর্ড যদি হয়, সেখানে কিন্তু তার অনেকগুলো জিনিস আপনার ইয়াতে মানে অর্গানে
অনেকগুলো জিনিস পাওয়া যাবে ইনজুর্ড মরা। আর যেটা অ্যাসফিক্সিয়েটেড করে বা করে, যেটা করে অ্যাসফিক্সিয়েটেড করে মানে যদি গলা চেপে করে, সেটার এক রকমের ডেথ, দুটার কিন্তু এক জায়গায় হবে না। এইখানে হচ্ছে আমার ডাক্তারের কাজটা বা ফরেন্সিক সেই জায়গাটাকে ইভ্যালুয়েট। এখন উনি দেখলো, কিন্তু উনি দেখাটাই কিন্তু ওনার কাছে রয়ে গেল, এটা কিন্তু এভিডেন্স বেসটা কিন্তু আবার করা গেল। যেটা আপনি বলেছেন, তো এগুলো সবটাই কিন্তু ওই সিস্টেমেটিক্যালি একটা প্রবলেম, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রশ্নগুলো থেকে যায়। সুতরাং লেজিটিমেটলি দে ক্যান ক্লেম এটা ঠিক হয়নি। যে সালমা আলী, আপনি একটু আমাদেরকে বলুন যে আমরা জানি যে বিচারের ক্ষেত্রে, যে কোনো অভিযোগের বিচারের ক্ষেত্রে তথ্য প্রমাণ একটি বড় বিষয়। বিচারকরা তো তথ্য প্রমাণের ভিত্তিতেই বিচার করেন। এই সব ঘটনায়, এই ডক্টর শামারুখের মৃত্যু অপমৃত্যুর মতো ঘটনায় যদি ফরেনসিক রিপোর্ট, যদি পোস্টমর্টেম রিপোর্ট, বা যদি এই সুরতহাল রিপোর্ট বা পুলিশের তদন্ত রিপোর্ট যথাযথ না হয়, ম্যানিপুলেটেড হয়, সেটি আদালতের দৃষ্টিগোচর করার বা আদালত সেক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে? আসলে এটা যে তথ্য পারিপার্শ্বিক তথ্য কিন্তু অনেক তথ্য বের হয়ে আসতে পারে। সেই পারিপার্শ্বিক তথ্য নিয়ে এবং হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অনেকগুলা ভালো ভালো জাজমেন্ট আছে, গাইডলাইন আছে, সেটা দিয়ে কিন্তু আদালত এটা একটা ভালো বিচার করতে পারে। এটা পুরোটাই নির্ভর করে বিচারকের উপরে। এটা যেমন আছে, সেখানে উনি যেটা বলছেন, উনি খুব সুন্দরভাবে ডাক্তার সাহেব আমাদের কাছে স্পেসিফিক ওনার অভিজ্ঞতা থেকে উনি বলেছেন। সেখানে কিন্তু আমাদের কাছে মনে হয়, আমি ওরকম ক্রিমিনাল লয়ার না, তারপরে নারীদের নিয়ে কাজ করি আমরা, নারী ও শিশু নির্যাতন দমন আইনটাকে নিয়ে যেভাবে করি, এবং আরও ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন ল যে আছে সেখানে স্পেসিফিক, সেই বিষয়গুলো নিয়ে যে বিষয়টা আমার কাছে মনে হয় যে এইটা, যে বিশেষ করে এই যে যেভাবে আমি ওনার বাবা এবং মামা যেটা বললো, এই দিকে, এবং আমাদের আইনজীবীদের কাছ থেকে আমি যারা এটাকে ডিরেক্ট দেখছে, আমাদের যে আমাদের তো তদন্ত বলবো না, আমরা যেটা করি, আমরা হলো ফ্যাক্ট ফাইন্ডিং যেটা করি, তো সেখান থেকে যেটুকু দেখা যায়, এইখানেই কিন্তু যথেষ্ট প্রমাণ রয়ে গেছে এখানে। সেই প্রমাণেই কিন্তু রিপোর্টটা তারা দিতে পারে পুলিশ চাইলে, সেখানে রিপোর্ট অনুযায়ী এটা। অতএব এই কেসটার ভিতরে এইটা সত্যি হত্যা কিনা অথবা আত্মহত্যা কিনা, সেটা কিন্তু এখন যে এভিডেন্সের যেই তথ্যপাত্র আমাদের কাছে আছে, সেটা নিয়েই কিন্তু বিচার এখন সিআইডির কাছে, আপনারা জানেন হয়তো যে সিআইডির কাছে গেছে, এবং এখন আমাদের বাংলাদেশের সিআইডি কিন্তু যথেষ্ট গবেষণা করে। তাদের কিন্তু এই রিসার্চ এবং অন্যান্য তদন্তর যে বিষয়গুলো তারা কিন্তু অনেক অ্যাডভান্স, অন্য দেশের সঙ্গে এটা কিন্তু তারা যথেষ্ট এগিয়ে গেছে। সেই হিসাবে আমি আশা করব তারা যদি চায়, যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হয়, উপরের থেকে চাপ, এই উপরের চাপটাই এবং করাপশনটা পুলিশকে সঠিক রিপোর্ট দিতে, ডাক্তারদের সঠিক রিপোর্ট দিতে দেয় না। সেই বিষয়টা, চ্যালেঞ্জগুলোকে যদি মোকাবেলা করতে পারে এবং নিউট্রাল সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে এটা ভালো। আপনাকে ধন্যবাদ সালমা আলী। কাজী ফিরোজুর রহমান, আপনি একটু বলুন আমাদেরকে যে শামারুখ নিজে ডাক্তার ছিলেন, তার সহকর্মীরা, তার সহপাঠীরা তার এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে, মিছিল সমাবেশ, মানববন্ধন করেছে। আপনারা পরিবার থেকে নানা রকম মামলা এবং অন্যান্য প্রক্রিয়া করছেন, কিন্তু আপনারা এক ধরনের আশঙ্কার কথা শুরু থেকে বলে আসছেন যে এই ডাক্তারদের উপরে চাপ দিয়ে ফরেনসিক রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট বদলে দেওয়া হচ্ছে, পুলিশকে প্রভাবিত করে পুলিশের রিপোর্ট বদলে দেওয়া হচ্ছে। এই অভিযোগের পেছনে আসলে আপনাদের কোনো যুক্তি, কোনো ভিত্তি আছে কিনা, নাকি শুধু অনুমান থেকে বলছেন? আসলে একটু সংক্ষেপে, আমাদের সময় কম, একটু যদি দয়া করে। ডাক্তারের কাছে যখন আমরা পোস্টমর্টম করতে পোস্টমর্টম করে, তখন মানে হাফিজুজ্জামান যে ডাক্তার, মানে প্রধান, বিভাগীয় প্রধান, উনি বলছিল যে আমার একটু প্রেশার আছে, চাপ আছে, আমি আসলে মানে এটা নিয়ে খুব ইসের মধ্যে আছে। তো আমাদের বললাম যে আমরা তো চাপ দিচ্ছি না আপনাদের। কে চাপ দিচ্ছে? না, চাপ আছে, একটু হাসিয়ে দিয়ে সে বললো যে আছে, বেশ প্রেশারে আছে আমি। হ্যাঁ, তখন আমাদের একটা মানে আমাদের বুঝতে পার নেই যে আসলে উপর থেকে তাদের প্রচণ্ড প্রেশার রাখা হচ্ছে, এবং তারা এটা থানার থেকেও বলছে যে ভাই এটা মানে আপনারা পারবেন কিনা জানি না, কিন্তু দেখেন আপনারা চেষ্টা করেন কোনোভাবে আপনাদের রিপোর্টটা আপনাদের পক্ষে আনতে পারেন কিনা। কিন্তু আসলে আমাদের সেই ধরনের রাজনৈতিক মানে ছিল না বা ক্ষমতা ছিল না, যার জন্য আমরা ওইভাবে বল খাটাতে পারিনি, এবং
তাদের যে বল ছিল সেই বলে তারা তাদের দিকে তাদের করছে, রিপোর্টটা নিয়ে গেছে। এবং তার কাছে মানে ডাক্তার কাছে প্রশ্ন করছিল মানে সোহেল মাহমুদের কাছে যে তার গলায় যে 3টা চিহ্ন এটা কীভাবে হয়। তো সে কিন্তু একটা মানে অযৌক্তিকভাবে মানে বলতেছে যে এখানে একটা পড়ছে কাপড়ের, এখানে একটা পড়ছে, এখানে একটা পড়ছে, এ পড়তেই পারে। মানে আসলে তার সে যে মানে বানায় বলতেছে এটা সবাই বুঝে ফেলেছে, বুঝতে কার বাকি ছিল না। আমি এখানে একটু বলি, আমি যেটা সময় যে নিয়েছিল দেখেন এই যে না ওটা তো আমি ঠিক আছে, আমি যেটা স্পেসিফিক জানতে চাই আপনার কাছে যে এই রিপোর্টটি যদি মিথ্যা হয় এই রিপোর্টের ভিত্তিতেই কি মামলাটি মীমাংসা হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে? না না না, এটা তো আমরা তো মনে করি না, এটাকে স্পেসিফিক অনেকগুলা আছে, সেই হিসাবে কিন্তু এটা এগিয়ে যাবে আমি মনে করি। এখন আবার যে একটা তদন্ত হবে আমার একটা আশা করি, কিন্তু এই রিপোর্টের উপরে মিথ্যা কিন্তু অনেক জায়গায় হয়ে গেছে এবং আত্মহত্যা দেখায় গল্প এখানেই শেষ হয়ে গেছে অনেক জায়গায়। কিন্তু আমার মনে হয় এই কেসটা অত সব, কেন ওই যে অনেকগুলা এভিডেন্স আমরা অনেকগুলো পাওয়া গেছে, তা আমরা আশা করি এটা এখন এটা এখনই বলা যাবে না, তবে আমরা মনে করি এখানে শেষ হবে না। জি, আমরা আবারও একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক আপনাদের সঙ্গেই থাকুন। এবং আমি ইতিমধ্যে অনেকগুলো SMS, অনেকগুলো আমরা আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছি আপনাদের অনেক মন্তব্য, অনেক প্রশ্ন, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো বিজ্ঞাপন বিরতির পরে। দর্শক, আমরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর শামারুখের অপমৃত্যু প্রসঙ্গে। এই পর্যায়ে আমি আগেই বলেছিলাম যে আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের অনেক মতামত আমার কাছে এসছে, সেগুলোর কিছু আমি পড়ে শোনাচ্ছি। আমাদের ফেসবুক ফ্যান পেজে অনেকেই মন্তব্য করেছেন, যেমন শরীফ বাবু, তিনি বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান হাবিবুজ্জামানের সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন হাই ভোল্টের প্রেসারে আছি। জান্নাত ফেরদৌস বলেছেন এটা অবশ্যই মার্ডার, এবং তারপরে অনেক বড় তিনি লিখেছেন, বলেছেন যে ছবিগুলো বিশেষ করে শামারুখের ছবি কিন্তু ফেসবুকে এসেছে, মৃতদেহের ছবি ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি সেই ছবিগুলো। শরীফ বাবু বলেছেন আমার বোন ডক্টর শামারুখ অন্য লোকদের আত্মহত্যা হতাশা থেকে ফিরিয়ে এনেছে, সে ছিল সত্যবাদী, সমাজসেবী ও প্রতিবাদী, যার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এম সাগর বলেছেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হত্যা, তবে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে আসল সত্যটি বের করে আনা দায়িত্ব সংশ্লিষ্ট সকলের। মোহাম্মদ আনিসুল করিম, উই লিভ ইন এ কান্ট্রি হোয়ার রিয়েল পলিটিক, আচ্ছা উনি অবশ্য অন্য রাজনীতির প্রসঙ্গে বলেছেন, যাই হোক। হাসান শাহরিয়ার প্রিন্স বলেছেন উই ওয়ান্ট রাইট জাজমেন্ট। ইব্রাহিম মিজি বলেছেন ডক্টর শামারুখ যদি আপনজন কর্তৃক হত্যার শিকার হয়ে থাকেন তবে তা যেন আইনি মারপ্যাচে চাপা পড়ে না যায়। আশফাক সুমন বলেছেন মরহুম ডক্টর শামার লাশের শরীরে আঘাতের আলামত দেখে নিশ্চিতই বলা যায় যে এটি পরিকল্পিত হত্যা। এবং আরও অনেকে, শারফিন নেহার বর্ণা বলেছেন হোয়াট ইজ দ্য হাইট অফ বাথরুম ফ্লোর অ্যান্ড সিলিং, এটি একটি ভ্যালিড কোয়েশ্চেন, আমরা একটু আগে বলেছিলাম। একজন বলেছেন বিচার বিভাগীয় তদন্ত চাই, আরেকজন বলেছেন নিশ্চিত নিরপেক্ষ তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। অর্থাৎ এরকম অসংখ্য দর্শক, পাঠক বা যারা এই অনুষ্ঠান দেখছেন, পত্রপত্রিকা পড়েছেন, তারা কিন্তু এই বিষয়ে মতামত দিচ্ছেন। আবার আমাদের কাছে SMS-এর মাধ্যমে অনেকে বলেছেন, জানতে চেয়েছেন, অনেক কথা বলেছেন। মিন্টু খুলনা থেকে বলেছেন টাকা এবং প্রভাবের কারণে দেশের এ ধরনের ঘটনার বিচার পাওয়া যাচ্ছে না। রিফাত আলম গুলশান বলেছেন যে উই নিড জাস্টিস ফর ডক্টর শামারুখ। তো আমি এই কথাগুলো বললাম যে এর ফলে কিন্তু আমরা এক ধরনের রিফ্লেকশন পাচ্ছি যে সাধারণ মানুষ কি ভাবছেন ঘটনাটা নিয়ে। এখানে আমি আপনাকে দিয়ে ডক্টর রশিদি মাহবুব আপনার কাছে একটু আসতে চাই যে রাজনৈতিক প্রভাব এবং অর্থ এই দুটি প্রসঙ্গ কিন্তু ঘুরে ফিরে আসছে। শুধুমাত্র শামারুখ নয়, এরকম অসংখ্য শামারুখের ঘটনা আমাদের দেশে, আমাদের সমাজে ঘটে। এই প্রভাব এবং টাকা এর বাইরে থেকে কিভাবে তদন্ত কাজ, কিভাবে বিচার কাজ এবং বিশেষ করে মেডিকেল
ফরেনসিক পার্ট যেটি, সেটিকে কিভাবে এর বাইরে রাখা সম্ভব? আপনার কাছে একটু পরামর্শমূলক আচ্ছা, মতামত আমি চাই। এখানে দুইটা ভাবে আসছি। কারণ এই যে ধরেন উইকার সেকশন যেটাকে আমরা বলি, জেন্ডার রিলেশনে হোক, ইকোনমিকে হোক, সাফারার কিন্তু উইকাররাই হয়, এটা কিন্তু মূল ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে যে নিশ্চয়ই ক্ষমতার একটা ব্যাপার থাকে, ক্ষমতাবানরাই এই কাজটা করে, ক্ষমতাহীন এটা কিন্তু করা খুব ডিফিকাল্ট, ক্ষমতাহীনরা এটা করে পার পাওয়া যায় না। এবং ডাক্তারদের ব্যাপারটা কিন্তু আমি আবার এইভাবে বলছি, পোস্টমর্টম একটা রিপোর্ট, ইট ইজ এন এভিডেন্স, বাট ইট ইজ নট এভরিথিং ফর জাজমেন্ট। মানে এটার কারণেই বিচারের রায় নির্ধারিত হবে উচিত না। না, উচিত না। কারণ আদার এভিডেন্স, একটা লোক যদি বলে আমি তাকে দেখেছি হত্যা করতে, আর ডাক্তার সাহেব বললো এটা সুইসাইডাল, এটা তো হয় না। আপনি সাইকোলজিক্যাল ট্রমা করলেন, আমি আত্মহত্যা করলাম, হ্যাঁ, আমি সাইকোলজিক্যাল ট্রমা করে আমাকে প্ররোচিত করলেন আত্মহত্যা করা, দ্যাট ইজ অলসো হোমিসাইডাল। কারণ সেটা হয়তো ফিজিক্যালি করেননি, কিন্তু আমার মনকে বাধ্য করা হয়েছে, বাধ্য করে দিয়েছেন। সুতরাং আমি মনে করি যে এখানে যে সামাজিক যে ফ্রেমটা আসছে, আমরা যে বিবর্তনের ধারায় চলছি, এটা কিন্তু আগের চেয়ে বেশি এখন হচ্ছে, এবং এটা আরও কিছুদিন চলতে থাকবে যদি রাষ্ট্র বা সরকার এই জায়গায় তার যথাযোগ্য ব্যবস্থা না নিতে পারে। কারণ এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, এটা কোনো ব্যক্তি পারবে না। তবে হ্যাঁ, কিছু ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, যেহেতু আমরা আধুনিকায়ন যাচ্ছি, আগের দিকে যাচ্ছি। পুলিশ রিপোর্টটা কীরকম হবে ফরেন্সিক আধুনিক বিশ্বের সাথে যুক্তি করে, ঠিক একইভাবে পোস্টমর্টমের ফ্রেমটা কীভাবে হবে, সেখানে ল্যাব থেকে শুরু করে চিকিৎসক, যারা সব চিকিৎসককে পোস্টমর্টম করতে দিলে সে পারবে না, তাদের ফরেনসিক এক্সপার্ট তো আলাদা না, ফরেনসিক এক্সপার্ট ছাড়াও পোস্টমর্টমের জন্য ভিন্ন, ফরেনসিক এক্সপার্টিজ আবার ভিন্ন জিনিস, ওটার অনেকগুলো কম্পোনেন্টস আছে। কিন্তু একমাত্র বডিটা যে দেখবে বা বেজিটা কাটবে, এদেরও কিন্তু ওরিয়েন্টেশনের দরকার আছে। এগুলো কিন্তু আমাদের এখানে নাই, আপগ্রেডিং নাই। তো এগুলো না করে আপনি পোস্টমর্টমের রিপোর্টটা সবসময় যে একেবারে ভালো একটা পাবেন, ওর মাথায় ঢুকে আছে একটা ওল্ড ডেটের আইডিয়া, এটা কিন্তু সম্ভব না। তা আমার মনে হচ্ছে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আমরা প্রায়ই শুনে থাকি যে আমরা উন্নতি করছি, আধুনিকায়ন হচ্ছি, কিন্তু এইগুলো বাদ দিয়ে আমরা যে আধুনিক হব সেটা কিন্তু জঙ্গলি রাষ্ট্র হবে। জি, ধন্যবাদ। কাজী ফিরোজুর রহমান, আপনি আমাদেরকে একটু বলেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন যেখানে আছি আমরা, এখান থেকে আপনারা কি করবেন, সামনে কি পরিকল্পনা, এবং এক্ষেত্রে আপনাদের কি ধরনের উদ্যোগ, ভূমিকা, কার কি সহযোগিতা আপনারা চান পরিবারের তরফ থেকে? আমি বিশেষ করে মনে করি যে আমাদের চার ভিতরে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা আবেদন করি যে উনি যেন এই বিষয়টা দেখেন এবং সুষ্ঠু বিচার, ওনার দলের লোক হলেও উনি যেন একটু সুষ্ঠু বিচার করে। কারণ যার যায় সেই বোঝে যে কি গেছে, যার সন্তান মারা যায় সেই বাবাই বোঝে তার কি গেছে। এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী তার নিজেরও কিছু অনেক বাবা মা ভাই বোন হারাইছে, সে জানে যে যন্ত্রণা কতটুকু। এখন সেই হিসেবে তার দলের লোক যে অন্যায় করলে সেটা সে মানে তার ইস্যু না নিয়ে সে যদি এটা সঠিক বিচার হয়, সেজন্য আমি ওনাকে এই বিষয়টা দেখার জন্য আবেদন করছি। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম, শামারুখের বাবা, ডক্টর শামারুখের বাবা। নুরুল ইসলাম, আপনি আমাদেরকে সংক্ষেপে খুব অল্প কথায় 1 মিনিটে একটু যদি আপনি শেষ কথা বলেন যে আপনি এখন কি করবেন, কি করতে চাচ্ছেন। মানে যে জিনিসটা আমার কালকে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলতেছে যে আপনি বাদী আমার কাছে এসে বসে আসছেন, আর আসামি যদি আমার স্যারের বাসায় বসে থাকে, আমি কি ওই আসামির বিরুদ্ধে চার্জশিট লিখতে পারবো? এরকম কথা বলেছেন। তো যাই হোক, আমি এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বা এই ধরনের আমি নৈরাশ্যবাদী নই। আমি মনে করি দেশে এখনো ভালো মানুষ আছে, এবং মনে করি মাননীয় প্রধানমন্ত্রী উনি দেখেন এই নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের কিন্তু র্যাব সদস্যকে উনি ছাড়েন নাই, লিমনের হত্যাকাণ্ডে সেই পুলিশ কর্মকর্তাকে ছাড়েন নাই, লতিফ সিদ্দিকীর মতো লোককে ছাড়েন নাই। কাছে কাছে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা সামান্য মানুষ, সামান্য চাকরিজীবী, আমার আশ্রয়স্থল আল্লাহ এবং এই দেশের মানুষ, এবং সর্বোপরি যেটাকে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার এই দিকটাতে আমার একটা বাচ্চা উদীয়মান তরুণ একজন চিকিৎসক দেশের সম্পদ হতে পারতো, সে যে শুধু আমার মেয়েই ছিল তা না, আপনাদের এই টেলিভিশনের সামনে যারা আছেন দেশের মানুষের সম্পদ ছিল। সে মেহনতি মানুষকে সেবা করতে চেয়েছিল, সে গার্মেন্টসের মেয়েদের সেবা করতে চেয়েছিল, সে সাধারণ খেটে খাওয়া মানুষের সেবা করতে চাইছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর কাছে সমস্ত কাছে আহ্বান জানাই যে আপনারা আমার এই ছোট্ট বাচ্চার জন্য একটু দোয়া করবেন, এবং আমি যেন সুষ্ঠু বিচার পাই,
আমি সবার কাছে এই আবেদন জানাই যেন আমি একটু সুষ্ঠু বিচার পাই। জি, আপনাকে ধন্যবাদ প্রকৌশলী নুরুল ইসলাম। আমি খুবই দুঃখিত অ্যাডভোকেট সালমা আলী, আপনাকে আমি খুব বেশি সময় দিতে পারছি না, আপনি 1 মিনিটে যদি একটু শেষ করুন। আমি মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বলতে চাই যে একটা বিচারের তথ্যপাত্র পারিভাষিক যেই সাক্ষী আছে সে বিষয়ে আমি যেটা চাই, এখন আমাদের দাবি যে সিআইডির ইয়েটা এখন যে আবার ইনভেস্টিগেশন তদন্তটা হবে সেটা খুব দ্রুত হোক এবং সিআইডি একটা ভালো রিপোর্ট দিক, মানে সঠিক রিপোর্ট দিক এবং সেই অনুযায়ী স্পিডি দ্রুত বিচার, একটা বিরাট বিষয় দ্রুত বিচারের মাধ্যমে এবং মিডিয়া যাতে রেগুলার ভাবে মনিটর ভুলে না যায়, যেন ভুলে না যায়। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠান দেখলেন, আলোচনায় অংশ নিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আমরাও চাই আপনাদের মতো যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। শুভরাত্রি।